সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। জরায়ুর মুখের ক্যান্সার সত্যিকার অর্থেই প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার এবং যেটি আমরা পরিসংখ্যানে দেখেছি যে মহিলাদের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারের পরে জরায়ুর মুখের ক্যান্সারের অবস্থান এবং দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি একটু সচেতনতা থাকে তাহলে এই ক্যান্সারটি প্রতিরোধ করা যায়। প্রতি বছর আমরা জানি যে মৃত্যুর হারের দিক থেকে এটি দ্বিতীয় মহিলাদের ক্যান্সারের ক্ষেত্রে এবং সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশে এই জানুয়ারি মাসটি জরায়ু মুখের ক্যান্সারের সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে এই জরায়ু মুখের ক্যান্সারের একটি স্ক্রিনিং রয়েছে। যদি স্বাভাবিকভাবে একটি বয়সের স্ক্রিনিং করা হয় এবং প্রতিরোধযোগ্য টিকা রয়েছে যেটি আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে জীবাণুটি দিয়ে সেটি হয়ে থাকে মূলত তার প্রতিরোধের টিকাটি রয়েছে এবং এ নিয়ে সারা দেশে কিন্তু এই কর্মসূচি চলছে এবং তার পরবর্তী অবস্থানটি কী সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সেই সচেতনতা মাসে আমাদের সেই আলোচনার সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, ক্যান্সার এপিডেমিওলজিস্ট, প্রকল্প সমন্বয়কারী গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল এবং সভাপতি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন। আপনাকে স্বাগত ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য চ্যানেল 24-কে। এবং আরেকটি বিষয় আমি যুক্ত করে নেই, দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আমাদের স্ক্রলে দেখানো যে নম্বরটি রয়েছেন এই বিষয়ক যদি কোনো ধরনের আপনার প্রশ্ন থাকে আমাদের সঙ্গে সরাসরি ফোনে যুক্ত হতে পারবেন। ডক্টর রাস্কিন, আমরা যে কথাটি বলছিলাম যে প্রতিরোধযোগ্য ক্যান্সারের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ একটি অংশ এবং যদি সচেতনতা থাকে এবং আমাদের যে ধারাবাহিক যে ধাপগুলো রয়েছে এটিকে প্রতিরোধ করা সেটিকে যদি আমরা মেনে চলি তাহলে ক্যান্সারটির হার অনেকখানি কমিয়ে আনা যায়। এবং আপনি আমার সাথে আলোচনায় একটু কথা বলছিলেন যে WHO একটি ভিশন রয়েছে 2030 সালের মধ্যে কত পার্সেন্ট অনুযায়ী তাদের কমিয়ে আনতে হবে। এই সবগুলো বর্তমানে বাংলাদেশের এই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারের বর্তমান অবস্থাটি সম্পর্কে জানতে চাইব। ধন্যবাদ। আপনি শুরুতে বলেছেন অলরেডি যে নারীদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে জরায়ু মুখের ক্যান্সার, বাংলাদেশের বেলায় বলছি আর কি। প্রথম স্থানে তো স্তন ক্যান্সার। একটা শতকরা হিসেব বলতে পারি যে মেয়েদের মধ্যে অর্থাৎ নারী ক্যান্সার রোগীদের মধ্যে বাংলাদেশে স্তন ক্যান্সারের আক্রান্তের হার যেমন শতকরা 18% বেশি, আবার জরায়ু মুখের ক্যান্সারের আক্রান্তের হার শতকরা 13 পয়েন্ট সামথিং। তো এটা নিঃসন্দেহে এটা খুবই গুরুত্বপূর্ণ যে নারীদের মধ্যে। এবং আরেকটা বিষয় হলো জরায়ু মুখের ক্যান্সার সচেতনতার প্রসঙ্গে যখন আমরা বলি তখন আমরা বলি যেখানে আমরা একটু পিছিয়ে আছি আর্থসামাজিক বা আরও কিছু আমাদের ধর্মীয় সামাজিক কিছু বিষয় আছে। যেমন স্তন ক্যান্সার নিয়ে একটা ধারণা, এটা অনেকাংশে ঠিক, সেটা হলো যে একটু যারা অবস্থাপন্ন বা ওই যারা মানে বলবো যে সম্পদশালী মানুষ যারা, তাদের লাইফস্টাইলের কারণে তাদের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি। যদিও এটাই চূড়ান্ত কথা না, কারণ সব শ্রেণী পেশার মানুষের মধ্যেও আমরা সেটা দেখি, হয়তো বেশি দেখা যায় কিছু কিছু ফ্যাক্টরের কারণে। কিন্তু জরায়ু মুখের ক্যান্সারের যেটা হলো কি নিম্ন আর্থসামাজিক অবস্থার সাথে এর একটা সম্পর্ক আছে। এই যে জীবনযাপন প্রণালী, তারপর পরিচ্ছন্নতা, হাইজিন, এই সমস্ত কিছু সাথে এটা একটা সম্পর্ক আছে। এবং আমাদের যে ওই যে বললাম যে বিশেষ করে শহরের যারা নারী, যারা শহরে যারা থাকেন, যারা তথ্য মানে প্রবাহের সাথে যুক্ত, তারা হয়তো অনেকেই জানতে পারেন অনেক কিছু, কিন্তু জরায়ু মুখের ক্যান্সার সাধারণত যে আমরা বলছি যে নিম্ন আর্থসামাজিক অবস্থার কথা বললাম, এবং অশিক্ষাও একটা ব্যাপার আছে, সচেতনতার অভাব আছে। তো আমরা প্রথমত একটা কথা ক্লিয়ার করে নেই যে জরায়ু মুখের ক্যান্সারের যে মূল যে রিস্ক ফ্যাক্টর, আমরা তো এখন কারণ কথাটা বলি না, রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি, সেটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV নামের একটা দুষ্ট ভাইরাস। আমি বলি এটা একটা দুষ্ট ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণের সাথে জরায়ু মুখের ক্যান্সারের সম্পর্কটা শতকরা প্রায় 100% কাছাকাছি বলা যায়। আরও কিছু ফ্যাক্টর আছে, বাট এইটা হলো একটা মানে সবকিছুর অনুঘটক হিসেবে কাজ করে HPV নামের ভাইরাসটা। তো এইটা এর পাশাপাশি আমাদের দেশের বাস্তবতা যেগুলি বললাম, যেমন অল্প বয়সে বিয়ে হওয়া, অল্প বয়সে
সন্তান জন্ম দেওয়া, অনেক সন্তানের জন্ম দেওয়া, ঘন ঘন সন্তান প্রসব করা এবং পুষ্টির অভাব, পরিচ্ছন্নতার অভাব, এইগুলি কিন্তু আরও কিছু রিস্ক ফ্যাক্টর হিসেবে আমাদের দেশে কাজ করে। এই জায়গাটায় একটু সচেতনতার অভাব, ওই যে শ্রেণীর কথা বললাম নিম্ন আর্থসামাজিক অবস্থা, তাদের কাছে তো আমরা এখন ওইভাবে পৌঁছাইতে পারি নাই। ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু অনেকেই জানতে পারে নানানভাবে, অনেকেই, কিন্তু জরায়ু মুখের ক্যান্সার, এই জন্যই আমি মনে করি এইটা নিয়ে আমাদের এখন বেশি কাজ করা উচিত, বেশি কাজ। একেবারে যথার্থ বলেছেন। আসলে সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুর যে নিচের যে অংশটুকু থাকে, যে অংশটুকু বাইরে, সেটার ক্যান্সারের বিষয়ে আমরা যেটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কি কি লক্ষণ আসলে সাধারণত মানে অনুভব করলে যে বিষয়ে সন্দেহ হতে পারে যে না আমার এই ধরনের সমস্যাটি হচ্ছে। হ্যাঁ, আপনি জরায়ু মুখ বলতে গিয়ে একটু একটু কিছু ব্যাখ্যা দিতে চাচ্ছিলেন, আমি মনে সেটা একটু ক্লিয়ার করে দিই। জরায়ু যে ইউটেরাস, যেটা যার ভিতরে আমরা প্রত্যেকেই মায়ের পেটে যেখানে জন্ম নেই, আমরা মায়ের পেট বলতে তো তার মাঝখানে একটা অর্গান যেটার নাম হলো জরায়ু বা ইউটেরাস। তো আমরা কিন্তু বলছি জরায়ু মুখের ক্যান্সার, কারণ পুরা বডি যেটা জরায়ুর ইউটেরাসের সেটাও একটু ধরনটা আলাদা, আর নিচে যে একটু সরু অংশটা, যেমন একটা পানির বোতল যদি আমরা একটু উল্টা করে ধরি, পুরাটা যদি ধরি বডি, ইউটেরাসের বডি, আর নিচের যে একটা সরু অংশ ঘাড়ের মতো, ওই অংশটাকে বলি সার্ভিক্স। হ্যাঁ, এই সার্ভিক্স কিন্তু আরও আছে, এই যে এইখানকার মেরুদণ্ড বা এইগুলাকে আমরা বলি সার্ভাইকাল বাড়ি আমরা বলি, যেখানেই একটু শরীরের যে কোনো জায়গায় একটু চিকন সরু একটু ওইরকম জায়গাটাকে সার্ভিক্স বলা হয়, সেখান থেকেই সার্ভাইকাল ক্যান্সার বা বাংলায় বলছি আমরা জরায়ু মুখের ক্যান্সার। এবার আপনার প্রশ্নের উত্তরে যাই, সেটা হলো যে সবথেকে বড় যেটা লক্ষণ, যে অস্বাভাবিক রক্তক্ষরণ, যে মানে মাসিকের রাস্তায় যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয়। একটা তো আছে যে প্রজনন যে কালীন যে সময়টা, অর্থাৎ মাসিক শুরু হওয়া বা মেনার্কি বলি আমরা, মাসিক শুরু হওয়া থেকে বন্ধ হওয়া বা মেনোপজ, এই সময়টা যে রিপ্রোডাক্টিভ এইজ বলি না আমরা, এই সময়টাতে নারীর এই প্রতি মাসে একটা ব্লিডিং হবে, যেটাকে সাইকেল হবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এর মধ্যেও কিছু অস্বাভাবিকতা দেখা যেতে পারে, যে দেখা গেল যে কারো হয়তো ডিউরেশনটা হয়তো নর্মালি 5 দিন 7 দিন বা এরকম ব্লিডিং হওয়ার কথা হয়, সেখানে হঠাৎ করে লম্বা হয়ে গেল আর 10 দিন 12 দিন পর্যন্ত হচ্ছে, এবং একবার না, এটা বারবার চলতেছে, এটা হইতে পারে। আবার সাধারণত যে পরিমাণ ব্লিডিংটা হয় সেখানে যদি হঠাৎ করে দেখা যায় যে খুব বেশি মাত্রায় প্রফিউজ ব্লিডিং বলি আমরা, বেশি মাত্রায় ব্লিডিং হওয়া শুরু হলো এবং এটা বারবার হইতে থাকলো, সেটা হইতে পারে। কারো যদি আমরা বলছি যে পিরিয়ড হয়ে গেছে, সরি মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে, তার যদি আবার এরকম একটা ব্লিডিং হওয়া শুরু হয়, সেটাও একটা লক্ষণ হইতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের সময় যদি ব্লিডিং হয়, সেটাও একটা হইতে পারে। এই ধরনের অ্যাবনর্মাল ব্লিডিং গেল। এর পাশাপাশি যেমন তলপেটে একটা ব্যথা হইতে পারে, তারপর সাদা স্রাব, যেটা আমাদের মানে প্রত্যেকে নারীর একটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেটাই যদি একটু অস্বাভাবিকভাবে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব যদি হয়, সাথে যদি এগুলি হয়, আর যদি একটু অ্যাডভান্স হয়ে যায়, তখন আবার আর বাড়তি কিছু লক্ষণ থাকে, যেমন ফিস্টুলা যদি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে মাসিকের রাস্তায় মানে স্টুল বা মল বা মূত্র চলে আসতে পারে। এগুলি হলো অ্যাডভান্স স্টেজের কথা বলতেছি। প্রথম অবস্থায় সাধারণত যে প্রথম লক্ষণগুলো আসলে গুরুত্বপূর্ণ, যদি অস্বাভাবিক এই ঋতুকালীন যদি সমস্যাগুলো তৈরি হয়, অতিরিক্ত ব্লিডিং বা কোনো কিছু বা সিস্টেমের বাইরে, তাহলেই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। বয়সের একটি বিষয় আসলে এর সাথে যুক্ত রয়েছে। সাধারণত কোন এজ গ্রুপ এর সাথে সম্পৃক্ত, মানে সবচেয়ে বয়স? প্রথমত আমি ওইটা বলছিলাম যে অল্প বয়সে বিয়ের কথা বলছিলাম। আমাদের দেশে যে অল্প বয়সে বিয়ে হয়ে যায়, অল্প বয়সে বাচ্চা, এইটার ব্যাখ্যাটা এরকম যে মানে এই যে শরীর তত্ত্ব যেটা একদম, সেটার একটা সব কিছুর একটা ম্যাচুরিটি আছে। আমাদের দেশে আইনে আছে যে 18 বছরের নিচের আগে বিয়ে হয় জানাচ্ছে মেয়েদের। তো এরকম আসলে বডির যে একটা ম্যাচুরিটি, যে একজন মানে নারী, হয়তো শিশু থেকে বালিকা, তরুণী, মানে নারী হয়ে ওঠার আগে, অর্থাৎ তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, তার যে একটা ম্যাচুরিটি হওয়ার আগেই যখন বিয়ে হয়ে গেল, শারীরিক সম্পর্ক, বাচ্চা হওয়া বা হওয়া, এই যে একটা ইনজুরি বলা যাচ্ছে যে তৈরি হওয়ার আগেই ওই কোষগুলাতে একটা ইনজুরি, সেটার থেকেই এই জিনিসটা অ্যাবনর্মাল, আমরা বলি কোষ বিভাজন, অস্বাভাবিক প্রক্রিয়াটা। তো বয়সটা সাধারণত আমাদের দেশে আমরা বলি যে
40-এর পর থেকেই আমরা বলি যে জরায়ু মুখের ক্যান্সার হওয়ার যে এজটা বেশি, কিন্তু আমরা 30 বছর বয়স হয়ে গেলে অবশ্যই বাধ্যতামূলকভাবে আমরা মনে করি, প্রত্যেককে ওরকম আইন তো নাই সবাইকে ওইভাবে বোঝানো যে তার একটা স্ক্রিনিং দরকার। এই 30 বছর থেকে আমাদের দেশে 59 বছর পর্যন্ত যে স্ক্রিনিং এর যে একটা আছে, আমাদের দেশে প্রতি 5 বছর। স্ক্রিনিং প্রসঙ্গে আমরা পরে আবার আসবো যদি সময় জি জি পাই। অবশ্যই সময়। তো আপাতত এই বয়সটাই আর কি এরকম, কিন্তু আমাদের এমন না যে এর থেকে অল্প বয়সে হবে না, এমন কোনো কথা নাই আর কি। বাট প্রিভিলেন্ট ওই হ্যাঁ, বয়সগুলোতে। আচ্ছা, আমরা যদি আসলে একটু বলতে চাই যে প্রতিরোধযোগ্য ক্যান্সারের কথা আমরা বলছিলাম, যেটিকে আসলে সহজেই প্রতিরোধ করা যায় জি। বা এটিকে বোঝা যায়, আগে থেকেই প্রিডিক্ট করা যায়, সেই ক্যান্সারের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার অন্যতম, এবং এটির সার্ভাইভাল রেট অনেক বেটার, অনেক ভালো তুলনামূলকভাবে, যদি আর্লি স্টেজে হোক অথবা যদি প্রাথমিকভাবে ধরা পড়ে। এই প্রতিরোধের জায়গাটিতে সচেতনতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই সচেতনতা পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বা পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সোশ্যাল টাবু ভেঙে, এই যে সামাজিক একটি বাধা রয়েছে, এটি ভেঙে সচেতনতা তৈরি করার মানে কাজটিকে কিভাবে দেখছেন আপনারা, বা কি কাজ করছেন এই প্রসঙ্গে? না, প্রথমত আমরা কি করছি আমরা বলবো, কিন্তু তার আগে আমি যেটা জানতে চাই যে কি করা উচিত। কি করা মানে উচিত? আপনি শুরু করেছেন সুন্দরভাবে যে পারিবারিকভাবে, এখন একটা হলো কি যে ট্যাবুর কথা বললেন। তো আমাদের দেশে হয় কি যে বিশেষ করে যে যারা গ্রামে থাকেন বা একটু পর্দানসীন মহিলা, বা তারা সমস্যাটা যদি টেরও পান তাও বলার চেষ্টা করেন না, যে এটা কি করে বলি, লজ্জা একটা সংকোচের বিহবলতে যে বলি যে আমাদেরকে গ্রাস করে থাকে আমাদের মেয়েদেরকে। কিন্তু যখন এক পর্যায়ে এরকম অনেক দূরে চলে যায়, তখন তো তারা বলতে বাধ্য হন, বাট তখন চিকিৎসার যে সব থেকে ভালো ফলাফল পাওয়ার যে অবস্থাটা বা পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনাটা তখন কমে যায়। এইটা একটা বড় সমস্যা। তো আমাদের একটা জিনিস এইভাবে ছিল, আমার নিজের একটা অভিজ্ঞতা জাস্ট একটা ছোট্ট করে বলি। যখন আমি ঢাকা শহরে বা বিভিন্ন কলেজে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যাওয়া শুরু করলাম, প্রথমত তো মানে পুরুষ চিকিৎসক, আমি জরায়ু মুখের ক্যান্সারের কথা বলবো, এক ধরনের সংকোচ প্রথম দিকে টিচারদের মধ্যেও ছিল। পরে যখন আমরা বলতাম যে না, আমাদের সাথে নারী চিকিৎসকও আছে, প্রথম হয়তো থিওরিটিক্যালটা আমি বলবো, তারপর এরকম করে আমরা যাইতাম। আমার মনে আছে প্রথম যেদিন একটা কলেজে ইন্টারমিডিয়েটের মেয়েদের সামনে যখন কেবল শুরু করেছি যে আমরা আজকে কথা বলবো স্তন ও জরায়ু মুখের ক্যান্সার, মেয়েরা মানে লজ্জায় মাথা নিচু করে একদম বেঞ্চের মধ্যে মনে হয় যে পড়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছে টিচারদের সামনে, আমাদের সামনে। তো মানে ওই টাইমে কথা বলার মতো আমি পরিবেশ পাচ্ছি না। পরে আমি বললাম, দেখো আজকে আমরা কঠিন কোনো বক্তৃতা দিব না, শুধু তোমাদের একটা ছোট দুটো প্রশ্ন করে আমি চলে যাব। তখন আমি বললাম যে এই যে মায়ের পেটে আমরা জন্ম নেই, তো আমরা সবাই জানি তাই না, তো মায়ের পেটে তো অনেক কিছু থাকে, লিভার থাকে, কিডনি থাকে, পাকস্থলী থাকবে, তো আমরা কি এগুলির ভিতরে জন্ম নেই? তো ওরা তখন একটু সহজ হচ্ছে। আমি বললাম যে না, আমরা জন্ম নেই কোথায়, ইউটেরাসের ভিতরে। ঠিক যেরকম একটা কিডনি থাকে, যেরকম কিডনি থাকে, লিভার থাকে, তারপর স্প্লিন থাকে, ওই রকমই একটা অঙ্গ হলো ইউটেরাস বা জরায়ু, যার মধ্যে আমরা প্রত্যেকেই, আমরা মায়ের সেই জরায়ুর ভিতরে জন্ম নেই, 9 মাস বা তারও বেশি সময় ওইখানেই লালিত পালিত হই, তারপরে এক সময় ভূমিষ্ঠ হই। কাজেই আমি যদি এই জরায়ুর একটা ক্যান্সারে এত লোক মারা যায়, সেই জায়গাটা যদি লজ্জার কারণে আমরা না জানি, তোমরা যদি আজকে না জানো, তোমরাও ভবিষ্যতের মা হবে একদিন, ওরা তখন স্বাভাবিক হয়ে গেল। তো এই জায়গাটাই আমাদেরকে নারীদেরকে, এবং এখানে পরিবারের পুরুষ সদস্যদের বেশি দায়িত্ব, কারণ আমরা যারা জানি যে এই সমস্যাটা, তারা যদি বাসায় গিয়ে যদি আমরা একটু বলি, কোনো জায়গায় একটা লিফলেট যে আমরা যেগুলো বিতরণ করি, এগুলো পেলে যেন পরিবারের সদস্যদেরকে দেই, দেখো এটা লজ্জার কিছু নাই, এটা একটা খুবই মানে একটা প্রাণঘাতী রোগ, কিন্তু এটা প্রতিরোধ করা যায়। কাজে তোমরা যদি এইভাবে পরিবারের সদস্যদের, নিজেকে যেমন এগিয়ে আসতে হবে, পরিবারের সদস্যদেরকে এগিয়ে আসতে হবে, এবং আমরা যারা সমাজ সচেতন বলে নিজেদেরকে দাবি করি, যে সমস্ত পেশায় আমরা আছি সরাসরি, আমাদেরকে দায়িত্বটা আর একটু বেশি। আমরা যদি যখন আসবো, আমাদের চেম্বারে যখন একটা রোগী আসবে, তখন যদি সাথে যদি নারী সদস্য থাকে, তাদেরকে যদি একটু ওখানে একটু কাউন্সেলিংয়ের সুযোগ থাকে, দু একটা কিছু থাকলো, কথা থাকলো, সচেতন, এইভাবে মনে হয় যে সমাজে, আর পত্রপত্রিকা, টেলিভিশন, আপনারা যেভাবে এগিয়ে আসছেন, এইভাবে সোশ্যাল মিডিয়া এই ট্যাবুটা ভাঙতে হবে, যে মানে লজ্জায় বলা যাবে না এরকম একটা অসুখের কথা, এই ট্যাবুটা ভাঙতে হবে, এবং সবাই মিলে, যেমন এই জন্য আমাদের কিছু প্রোগ্রাম আছে, এই সারা মাস ব্যাপী আমরা কিছু কাজ করি,
এই 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 এইটা নিয়ে সচেতনতার আর কি। সচেতনতা একটা দিবসও পালন করি আমরা, সারা মাস তো কাজ করি, জানুয়ারির দ্বিতীয় শনিবারটা বাংলাদেশে আমরা আলাদা করে পালন করি, সবাই মিলে একসাথে। বেশ কিছু প্রোগ্রাম আমাদের সামনে আছে আর কি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং সেক্ষেত্রে আমি যদি সমগ্র বাংলাদেশের কথা চিন্তা করি, প্রান্তিক জনগোষ্ঠীর কথা, যেখানে আসলে সমস্যাগুলো আরও বেশি প্রকট, সেখানে আসলে এর সুবিধাটি কি রয়েছে? জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য কোনো ধরনের ক্যাম্পেইন অথবা কোনো ধরনের স্ক্রিনিংয়ের সুবিধাটি রয়েছে কিনা? এই একটা জায়গায় আমাদের সরকারিভাবে কার্যক্রমের মধ্যে আমি দুর্বলতা, আমি 30 বছর তো সরকারি চাকরি করলাম, তো এখন আমি বেসরকারিভাবে গণস্বাস্থ্যে কাজ করি। আমি দুটোর সাথে একটু করেই মনে করি, তুলনা করি। সরকারি সেক্টরে এই সচেতনতা বা এই যে একটা জনগণের সাথে যে একটা সংযোগটা, আমরা হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বা কিছু চিকিৎসার জন্য আমাদের হাসপাতাল আছে, সব আছে, কিন্তু মানুষের সাথে সংযোগটা হচ্ছে না। আমি প্রথমে আপনাকে জোর দিব প্রতিরোধের অন্যতম প্রধান বা সব থেকে প্রধান যে উপাদান, সেটার কথা আগে বলি। সেটা হলো যে আমি বলছিলাম যে শতকরা প্রায় 100% ক্ষেত্রে এই জরায়ু মুখের ক্যান্সারের সাথে একটা দুষ্ট ভাইরাস জড়িত, যার নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি। একজন নারী তার জীবনের কোনো না কোনো সময় ধরা যায় যে একবার এই ভাইরাসে আক্রান্ত হয়, এটা হয়ে যায়, কিন্তু সবার কিন্তু ক্যান্সার হচ্ছে না। কারণ এই ভাইরাসের প্রায় 200 রকমের মতো স্ট্রেইন বা মানে আমি প্রজাতি বলবো না, মানে প্রকার ভেদ আছে। এর মধ্যে কয়েকটা আছে যেগুলি খুবই অ্যাগ্রেসিভ, যেগুলি ক্যান্সার সৃষ্টি করতে পারে, সবগুলো না। দ্বিতীয়ত, ইনফেকশন একবার হলেই যে ক্যান্সার হবে তাও না, কারণ শতকরা 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি এগুলি আবার ভালো হয়ে যাচ্ছে ইনফেকশনটা, যেগুলি দুর্বল যে ভাইরাস দিয়ে যেগুলি হচ্ছে বা হচ্ছে। তো 10% ক্ষেত্রে আমাদের এটা হয়তো ওই দিকে চলে যাচ্ছে, প্রথম কথা। এখন এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন আছে, এবং সেই ভ্যাকসিনটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এবং বাংলাদেশে সরকারিভাবে মানে একটা ফার্স্ট রাউন্ড দেওয়া হয়ে গেল এই মাত্র গত বছর ঢাকা শহরে। এর আগে 2016-17 সালে প্রথমে গাজীপুর জেলায় 33,000 ইয়াং অ্যাডোলেসেন্ট, অর্থাৎ এই যে তরুণী বা কিশোরীদেরকে, কত বছর বয়স? হ্যাঁ, কিশোরীদের, এই কথাটা আমি বলতাম পরে। সেটা হলো যে এই ভ্যাকসিনটা দেওয়ার সব থেকে উপযুক্ত বয়স হলো 9 থেকে 14 বছর বা 15 বছর। অর্থাৎ একজন কিশোরী বা একজন বালিকা যখন মানে বিয়ে হওয়া বা শারীরিক সম্পর্কে জড়ানোর আগেই বা ইনফেকশন একবার হয়ে যাওয়ার আগেই যাতে এই ভ্যাকসিনটা নেয়, এটা হলো সব থেকে সুইটেবল। এর পরেও যে দেওয়া যাবে না তা না, বাট সবচেয়ে কার্যকর এইটা। বাংলাদেশেও এই টাইমটাই নেওয়া হয়েছে যে যারা স্কুলে যায় তারা এই মানে 5, 6, 7, 8, 9 এই বছর এই ক্লাসগুলোতে, আর যারা স্কুলে যায় না তারা 9, 10, 11, 12, 13 মানে 14 বছর, 14 বছর, এই বছর এই বয়সের মেয়েদেরকে তারা স্কুলে যাক বা না যাক তাদেরকে দেওয়া হচ্ছে। গত বছর দেওয়া হয়েছিল ঢাকা বিভাগে 18 দিনের একটা প্রোগ্রাম থাকে, আমি বিস্তারিত বলছি না, কিন্তু 18 দিন একটা প্রোগ্রাম থাকে। প্রথম 10 দিন সেই স্কুলগুলোতে দেওয়া হয়, পরবর্তী 8 দিন আবার যে টিকাদান কেন্দ্র নিয়মিত সেখানে, এবং যারা বাদ পড়ে যায়। এবং সবগুলা বিভাগে, মানে ঢাকা বাদে সবগুলা বিভাগে, আমি সর্বশেষ আমি যদি বলি আজকে সকালের খবরটাও বলি যে 60 লাখ এরকম কিশোরী মেয়ে ঢাকা বিভাগের বাইরে সারা বাংলাদেশে টার্গেট ছিল। টার্গেটের প্রায় 92% কাভার করা গেছে। এখন এটা নিয়ে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল যে এই টাকা দিলে কি হবে, অসুস্থ হয়ে যাবে কিনা, নানান সমস্যা। কিন্তু আলটিমেটলি জনসচেতনতার মাধ্যমে আমরা সবাই এটাকে ভালো 90% বা 92% দেওয়াটা ভালো। আশা করি বাকিরাও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে যে টিকাটি দেওয়া হচ্ছে, বিশেষ করে 10 থেকে 14 বছর বয়সী এবং স্কুল গোয়িং গার্ল যারা রয়েছেন তাদের জন্য, সেটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি, আমি বলবো যে কাজ এই মুহূর্তে। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় যে টিকাটি দিতে যে বিভিন্ন জায়গায় দেশের অনেকেই বিরোধিতার সম্মুখীন হয়েছেন। এই যে সোশ্যাল কিছু ডিসইনফরমেশন ছিল, কিছু ঘটেছে। এই বিষয়টি আসলে কেন হলো, মানে এই বিষয়টি সচেতনতার জায়গাটিকে কি আমরা পৌঁছাতে পারিনি? না, যদি আলটিমেটলি যদি ইয়ে হয় 92%, তাহলে তো আমি খুবই আশাব্যঞ্জক। এটা 92% তো যেটা আমি আজকে সকালবেলাও খবরটা নিলাম সেটাই ওটা যায়। তো এখন আমি যেটা বলবো যে এই যে এত 2004 সাল থেকে যে এই ভ্যাকসিনটা পৃথিবীর বিভিন্ন দেশে তো দেওয়া হচ্ছে, তো
এবং ওই রকম কোনো 10 বছর পর পর্যন্ত যে সমস্ত স্টাডিগুলো হয়েছে সেখানে কিন্তু এরকম কোনো বড় কোনো সমস্যা এরকম এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট হবে খুব কিছু এরকম কিন্তু আসে নাই। এবং আমাদের দেশে যেগুলি পরে আমিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলাম, বরিশালের না কোনো একটা জায়গায় যেন একটা স্কুলের অনেকগুলা, এইটা ছিল একটা প্যানিক অ্যাটাক, হয়তো প্রথমে একজনই দেওয়ার সময় একটু ভয় পেয়ে গেছে, সেই ভয়টা অন্যদের মধ্যে এরকম হয়। আমি একজন মানে সাইকিয়াট্রিস্টের সাথেও কথা বলছিলাম যারা বাচ্চাদের নিয়ে কাজ করে, ওরা বলছে না এইটুকু হইতে পারে। এনিওয়ে আমি মনে করি না যে এই ভ্যাকসিন নেওয়ার জন্য কোনো রকম বড় কোনো সমস্যা হবে। যেগুলি প্রচারণা কিছুটা করা আসছে অজ্ঞানতা থেকে, কিন্তু আমি মনে করি এগুলি কাভার আস্তে আস্তে সবাই, আমরা যদি বলি না আমরা সবাই যার যার পরিবার যার যার স্কুল এখানে বলে দিই, তাহলে এটা কাভার হয়ে যাবে। আর এই ভ্যাকসিনটা একটা বলবো, আমি তো মনে করি যে বাংলাদেশেই স্বাধীনতার পরে যদি ক্যান্সার নিয়ন্ত্রণে যদি কোনো একটা বড় ঘটনার কথা বলতে হয়, তাহলে এই এইচপিভি ভ্যাকসিনটা যে গ্যাভি নামে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আমাদেরকে এটা দিল, এই পুরা খরচটা ভ্যাকসিন সহ, ভ্যাকসিন যে দেওয়ার জন্য যে যত আয়োজন, যত টাকা পয়সা, বাজেট, সমস্ত কিছু ওই গ্যাভি নামের যে সংস্থা যারা উন্নয়নশীল দেশগুলোতে এই সাপোর্টটা তারা দেয়, এখানে বিল গেটসের টাকা আছে আর অনেকের টাকা আছে, যাই হোক। তো এইটার জন্য আমরা কৃতজ্ঞ, এবং বাংলাদেশ ইপিআইতে এমনিতেই অনেক সাকসেসফুল তাদের স্টোরি আছে, এখানেও তারা সাকসেসফুল হচ্ছে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু তারপরেও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সবাই যাতে আমরা এই বিষয়টা বলি যেটা এটা খুবই দরকার। একটা ডোজ, আগে 2টা ডোজ দেওয়া লাগতো, 15 বছর আগে দিলে 2টা ডোজ, 15 বছরের হয়ে গেলে 3টা ডোজ। এখন শুধুমাত্র গবেষণায় আসছে যে একটা সিঙ্গেল ডোজই যথেষ্ট। যদি এই এটা আবার তারপরে একটা সতর্কতা আমি বানিয়ে আগে দিয়ে রাখি সবাইকে, দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু স্ক্রিনিং থেকে বাদ যাবেন, মানে স্ক্রিনিং করতেই হবে, এটা করে যাবেন। আমি আর সারা জীবন কিছু করলাম না সেটা রাইট, মানে একেবারেই এটি অনেকটাই প্রতিরোধ করবে, কিন্তু স্ক্রিনিং এর আওতায় আনতে হবে। স্ক্রিনিং এর কথা যখন বলছিলেন, আসলে কোন এজ গ্রুপগুলোকে আমরা স্ক্রিনিং এর আওতায় আনবো এবং কি ধরনের সহজলভ্য স্ক্রিনিং যেগুলো রয়েছে, কি কি পরীক্ষা সাধারণত করা হয়ে থাকে? জি, আমরা জরায়ু মুখের ক্যান্সারের বেলায় যে 30 বছর থেকে আমাদের দেশে যেহেতু এটা চলছে, আর ব্রেস্ট ক্যান্সারের বেলায় আমরা আবার 20 বছর বয়স হলে পরে নিজে চেক করার কথা বলি। আজকে শুধু জরায়ুর কথাটাই বলছি। তো এখন যে সহজ যে পদ্ধতি, মানে অনেকগুলো পদ্ধতি আছে স্ক্রিনিংয়ের। স্ক্রিনিং সম্পর্কে আমি 30 সেকেন্ডে বলি, যদি দর্শকরা যদি কেউ কারো একটু সেটা হলো যে লক্ষণ দেখা দেয় নাই, ক্যান্সারের ঝুঁকি আছে এমন মানুষদের উপর, সবার উপর গণহারে যদি আমরা কোনো একটা পদ্ধতি প্রয়োগ করি, গোপন থাকা কিছু ক্যান্সার রোগী খুঁজে বের করতে পারি, সেটা নাম হলো স্ক্রিনিং। লক্ষণ দেখা দিলে আর স্ক্রিনিং না, লক্ষণ দেখা দিলে তখন ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিলাম। তো এই জন্য আমরা বলছি যে আমাদের দেশে যেটা এখন পর্যন্ত সরকারি যে প্রজেক্ট, সরকারের ঠিক বলবো না, বিএসএমএমইউ তাদের যে একটা প্রজেক্ট যেটাকে সরকার সহযোগিতা করছে, বিভিন্ন উপজেলা লেভেল পর্যন্ত প্রায় 500 কেন্দ্র চালু হয়েছে, যে ভায়া সেন্টার নামে, যেখানে গেলে এই ভায়া নামের একটা পরীক্ষা, সাথে ব্রেস্ট ক্যান্সারের একটা পরীক্ষা হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ মানে একজন স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক হাত দিয়ে এক্সামিন করে দিবে। আর ভায়াটা হলো একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা থাকে, আমি ওখানে যাব না জানি কি হবে। স্ক্রিনিংয়ের মূল দুইটা যদি আমি বলি, দুইটা মূল পূর্ব শর্ত হলো এটা কোনো কাটা ছেঁড়া কষ্টদায়ক হবে না, ইনভেসিভ হবে না, নন ইনভেসিভ বলে আমার ডাক্তারি ভাষায়, মানে এখানে কোনো ব্যথা পাওয়া যাবে না, কোনো কাটা ছেঁড়া কষ্ট হবে না, সিম্পল। 2 নম্বর হলো এটা কম খরচে হইতে হয়। তো এখন এই যেটা আমাদের দেশে এখনও চলতেছে সেটা হলো ভায়া, ভিজুয়াল ইনস্পেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। জাস্ট প্রত্যেক নারী তো একবার না একবার ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে যেভাবে তার যে পরীক্ষা করে, নারীদের যে পরীক্ষাটা করে যে পজিশনে রেখে, সেইখানে জাস্ট জরায়ু মুখটাকে একটা আমরা বলি স্পেকুলাম বলি আর কি, একটা হাসির ঠোঁটের মতো একটা স্পেকুলাম দিয়ে জরায়ু মুখটাকে ওপেন করা জাস্ট। এখন একটা সোয়াব স্টিক ব্যবহার করি না আমরা, ওইরকম লম্বা একটা সোয়াব স্টিক যদি একটু অ্যাসিডিক অ্যাসিডে ভিজাই নিব, 5% অ্যাসিডিক অ্যাসিড ভিনেগার হিসেবে যেমন অনেকে রান্নায় ব্যবহার করে, ভিজাই নিব, নিয়ে ওই যে জরায়ু মুখের ভিতরের দিকে এইখানে আমরা টাচ করব, 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পরে যদি একটা সাদা স্পট দেখা যায়, তাহলে বোঝা যাবে ভায়া পজিটিভ। আর যদি সাদা স্পটটা না হয়,
তাহলে ভায়া নেগেটিভ, এটা কিন্তু খালি চোখেই আমরা করব। কিন্তু আবারও বলি, ভায়া পজিটিভ মানেই ক্যান্সার হয়ে গেছে তা না, তাকে আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হ্যাঁ কলপোস্কোপিক বায়োপসি করতে হবে। ঠিক, আরেকটা আপনি বলছেন প্যাপ টেস্টের কথা বলছেন, প্যাপ টেস্টটাও তো এরকম যে ওইখান থেকে একটু কষ নিয়ে এসে ওই জরায়ুমুখের ভিতর থেকে সেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। ওইটা ভায়া দেখা হয় খালি চোখে, খুব ভালো করে দেখতে হয়। আর এটা হলো মাইক্রোস্কোপে পরীক্ষা করতে হয় কোনো অ্যাবনরমাল সেল আছে কিনা। আর WHO বলছে এখন, যেটা তাদের যে পলিসির কথা আপনি বলছিলেন না শুরুতে, 2030 সালের মধ্যে WHO একটা ঘোষণা দিয়েছে সারা পৃথিবী থেকে জরায়ুমুখের ক্যান্সারকে ইলিমিনেশন, অর্থাৎ বাংলায় নির্মূলও বলা যায়। এলিমিনেশন আর ইরেডিকেশন একটা পার্থক্য আছে। এখানে এলিমিনেশন বোঝানো হচ্ছে যে প্রতি 1 লাখে যদি 4 জনের নিচে আক্রান্তের হার নামানো যায়, সেটা হলো এলিমিনেশন, এটাই হলো টার্গেট। এবং এটা 30 সালের মধ্যে টার্গেট। এবং তারা বলছে যে তাহলে 3টা কাজ করতে হবে। একটা হলো যে এই যে 15 বছর বয়সের নিচের যে তরুণী বা কিশোরীদেরকে, তাদের 90%কে টিকার আওতায় আনতে হবে। আচ্ছা, 70% ওমেন যে স্ক্রিনিংয়ের যে এইজটা আমি বললাম, এর মধ্যে বিশেষ করে 35 এবং 45 বছরে অন্তত 2বার যেন স্ক্রিনিং আসে একজন নারী তার সারা জীবনে, অন্তত 2বার। এটা হলো 70%কে অন্তত এটার আওতায় আনতে হবে। আর যারা এই ট্রিটমেন্ট দরকার হবে, মানে প্রি ক্যান্সারাস, ক্যান্সার পূর্ব অবস্থা বা ক্যান্সার ধরা পড়লো, তাদের 90%কে চিকিৎসার আওতায় আনতে হবে। এই 90, 70, 90 এইটা যদি আমরা পালন করতে পারি 30 সালের মধ্যে এটা সম্ভব। বাংলাদেশে হয়তো এটা সম্ভব আমি এখনো পর্যন্ত মনে করতেছি না, যদি খুব জোরে সোরে কিছু না করা হয়। যাই, মানে খুবই দারুণ একটি আসলে ভিশনের কথা বললেন, যে নিশ্চয়ই সেটির ব্যাপারেও আমরা অগ্রসর হব আশা করছি। আমি যদি আসলে এই আরেকটি কথা আপনি বলছিলেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্টের একটি কথা বলছিলেন। ডিএনএ টেস্ট এটা সব থেকে কার্যকর এখন পর্যন্ত বলা হচ্ছে। যে প্যাপ টেস্ট বলি বা ভায়া বলি, এগুলির যে সক্ষমতার মধ্যে একটু পার্থক্য আছে। ওই যে যেহেতু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়েই ম্যাক্সিমাম অলমোস্ট সব ক্ষেত্রে এটা জড়িত, এই জন্য এইচপিভি ডিএনএ টেস্ট নামে অত্যাধুনিক। এবং এই যে পিসিআর মেশিনে যে এটা টেস্টটা করা হয়, এবং এটা একটু খরচ পড়ে, যদি 5-7 হাজার টাকা বা এরকম খরচ পড়ে। যেমন আমি যে এখানে কাজ করি, ওইখানে আমরা 2,500 সর্বনিম্ন থেকে 5,000 টাকা, বাইরে অনেক জায়গায় একটু বেশি লাগে। কিন্তু মানে আমাদের ভারতে সহ আরও কয়েকটা দেশে দেখা গেছে যে আমরা যে বেশি খরচ মনে করছি, কিন্তু যদি তারা কস্ট ইফেক্টিভ সব থেকে এটা বেশি, সব দিক চিন্তা করলে। কারণ এই টেস্টটা একবার করলে 10 বছর পর্যন্ত আর না করলেও চলে, কিন্তু ভায়া কিন্তু করতে হবে প্রতি 3 বছর পর করতে হয়। আমাদের দেশে যদিও 5 বছর, কিন্তু আমি মনে করি 3 বছর হওয়া উচিত। তো তাহলে আমরা এটা কস্ট ইফেক্টিভ এই সেন্সে যে অ্যাকুরেসিটা বেশি, এবং এটার ডিউরেশনটা, কাভারেজটা অনেক বেশি। এই জন্য WHO বলছে যে আমাদের এই টেস্টে এখন যাওয়া উচিত। আমাদের দেশে এখনও যাইতে পারিনি সরকারিভাবে, বাট যাওয়া সম্ভব কিভাবে আমি একটা ক্লু দিয়ে দেখি। এই যে কোভিডের সময় যে পিসিআর মেশিন ছিল না, সরকার একদম অনেক পিসিআর মেশিন কিনলো, এগুলি কিন্তু অনেক জায়গায় এখন আস্তে আস্তে অব্যবহৃত থাকতেছে। এই পিসিআর মেশিনে এইচপিভি ডিএনএ টেস্ট করা যাবে যদি একটা সুন্দর ভিশনারি একটা পরিকল্পনা সরকার নেয়। এটা করা সম্ভব। গণস্বাস্থ্যে আমরা এই পিসিআর মেশিনটা অব্যবহৃত অনেকটা ছিল, সেখানেই আমরা এই পরীক্ষাটা শুরু করি। এটা কি দারুণ একটি কনভার্সনের কথা বললেন, যে আসলে এই মেশিনগুলোকে যদি এই ভালো একটি জায়গায় ব্যবহার করা যায়, তাহলে নিশ্চয়ই নিশ্চিতভাবে সেটিকে নির্ণয় করা সম্ভব হবে। আমরা যদি আসলে আপনার এই সচেতনতার মাসে, জানুয়ারি মাস আমরা বলছেন যে জরায়ুমুখী ক্যান্সার সচেতনতা মাস, এই মাসে যদি আপনাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাই, যে আসলে সচেতনতার জন্য আপনারা কি করছেন এবং সচেতনতার কোন পর্যায়ে কাজ করছেন আপনারা। জি, জানুয়ারি মাস তো সারা পৃথিবীতেই পালন হয়। আমরাও বাংলাদেশে আমাদের বেশ কিছু সংগঠন নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, মার্চ ফর মাদার। সেইটার থেকে আমরা এই কাজগুলো করি, সবাই মিলে করার চেষ্টা করি। এবং প্রতি বছর একটা করে প্রতিপাদ্য থাকে। আমরা বিভিন্ন, কোথাও এই এইচপিভি নামের দুষ্ট ভাইরাসের কথা বলছি, কোথাও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, এরকম করে বিভিন্ন সময় আমরা এটা করে আসছি। এই বছর যে আমরা ওই যে আমাদের একটা খুব জনপ্রিয় প্রোগ্রাম আছে, যে জননীর জন্য পদযাত্রা। যেহেতু মাকে, মানে আমার মা বা আমার সন্তানের মা বা সবাই, মায়ের যে সুস্থতা, অর্থাৎ জরায়ুর সুস্থতা, যেটা সংকোচের কারণে তারা বলে না, তাদেরকে আরও বেশি এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য আমরা এইটাকে জননীর জন্য পদযাত্রার নাম দিয়েছি। এবং এটা পায়ে হাঁটি আমরা কিন্তু এখানে কোনো গাড়ি ঘোড়া চড়ি না, এবং বিভিন্ন সময় অনেক লম্বা লম্বা জায়গায় আমরা করেছি।
এই বছর 11 তারিখ মানে আমরা দ্বিতীয় শনিবারটা তো এটা পালন করি দিবস হিসাবে, মাসের পাশাপাশি দিবসটা। এই বছর আমরা যে প্রোগ্রামটা নিয়েছি, যেহেতু যে বললাম বারবার আমি বলছি যে গণমুখী স্বাস্থ্য ব্যবস্থার প্রবর্তক আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ওনার এই গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতালে যেহেতু আমি এখন আছি জড়িত, এবং আমি এখানে প্রতিরোধমূলক কাজটার উপর বেশি জোর দিচ্ছি। আমরা 10 তারিখ শনিবার সকাল 10টায় আমরা গণস্বাস্থ্যের যে অডিটোরিয়ামে একটা এই এই জরায়ু মুখের ক্যান্সার সচেতনতার উপর একটা অনুষ্ঠান আছে 1-1.5 ঘন্টা। ওইখান থেকে আমরা বেরিয়ে যাব। প্রথমে এই পর্যন্ত শাহবাগ পর্যন্ত, ওইখানে সবাই মিলে যাব। আমাদের নানান রকমের যে জননীর জন্য পদযাত্রা, স্তন ক্যান্সারের বিভিন্ন প্ল্যাকার্ড ট্যাকার্ড নিয়ে আমরা, মানুষ যাতে সবাই দেখে। এখান থেকে গাজীপুর পর্যন্ত হেঁটে যাব আমরা 2টা উদ্দেশ্যে, আমি সহ আরও কিছু লোক আমার সাথে থাকবে। 2টা উদ্দেশ্য, 1 নম্বর হলো এই যে শুধু ঢাকার মধ্যে না করে ঢাকার বাইরে যাওয়া, গাজীপুর পর্যন্ত হাঁটতে হাঁটতে যাব 2 দিনে, এবং মানুষ দেখবে, জানবে, লিফলেট বিতরণ করব। আর পাশে আরেকটা উপলক্ষ আছে যে গণস্বাস্থ্য যে ক্যান্সার হাসপাতাল করছে কমিউনিটি বেসড, সেখানে যে এই চিকিৎসাগুলো আছে, কিন্তু জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পরে আমরা তো একটু ফাইন্যান্সিয়াল একটা, ওনার একটা অনেক ক্ষমতা ছিল, অনেক মানে ক্যাপাসিটি ছিল মানুষকে। আমরা এখন নিজেরাই চেষ্টা করছি যে এই ক্যান্সার হাসপাতালের জন্য সাধারণ মানুষের সহযোগিতায় গণমানুষের ক্যান্সার হাসপাতাল করব। ওই দিন আমাদের এই গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের তহবিল সংগ্রহটা শুরু হবে। আমরা এই রাস্তায় যাব, মানুষকে 2টা কথাই বলবো যে গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল, আপনারা এটা আপনাদের গণমানুষের হাসপাতাল, আপনারা সবাই সহযোগিতা করেন। স্বচ্ছতার ভিত্তিতে আমরা কাজটা করতে চাই। আর জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা অন্তত গাজীপুর পর্যন্ত আমরা একই সঙ্গে অ্যাপ্রিশিয়েট করছেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রাস্কিন। আমরা জরায়ুর মুখে ক্যান্সার নিয়ে আজকে অনেক ধরনের যেটি সচেতনতামূলক এবং প্রতিরোধমূলক অনেক কথা শুনেছি। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে এক প্রতিরোধযোগ্য একটি গুরুত্বপূর্ণ যে ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, যেটি আসলে সত্যিকার অর্থেই যেটি আন্দোলন শুরু হয়েছে টিকার মাধ্যমে, যেটি সূচনা হয়েছে প্রতিরোধের যে প্রাথমিক পর্যায়টি আমরা দেখেছি সমগ্র দেশব্যাপী সেটি দেওয়া হচ্ছে, সে বিষয়ে আমাদের সচেতনতা দরকার। একই সঙ্গে যে স্ক্রিনিংয়ের ব্যাপারটি আমরা বলেছি যে 30 থেকে 45 বছর বয়সের মধ্যে অন্ততপক্ষে 2বার স্ক্রিনিংয়ের পর্যায়ে আনা, এবং যে টেস্টগুলোর কথা আমরা বলেছি খুব সহজলভ্য, সেটির মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সারকে প্রতিরোধ করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।